উপন্যাস আমি পদ্মজা, পর্ব 12। বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ থেকে ধেয়ে আসছে হাওয়া। শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়িতে মেয়ে বউয়েরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করেছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে। আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য, আর আমির গেটের সামনে পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে জয়ের মতো শব্দ করে বলল, এইখানে আবার থামলি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজা নাক অব্দি টানানো ঘোমটা। আমি সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিচের কপাল চাপড়ালো। এরপর নিচেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজা নাক অব্দি ঘোমটা। আমি চট করে পদ্মজাকে পাঁচকল করে নেয়। পদ্মজা কুকড়ে যায়। ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অনুভূতি চারিদিকে যেন চেকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমি দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই, বড় আমার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করল। ফরিনা হেসে এবং ছেলের বুকে চুমু খান। আবেগে অপলিত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খ্যাতমাতে ভালো থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যে নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা একলগে কলেজে পড়বাম, নাতি তাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যের গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বলেন, আমার কথার পিছে কথা কওয়ানোর সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলটল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়ে গেল। ফরিনার চোখে মুখে কঠিনতা ফুটে উঠেছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতেছে গিয়া দেবতার লাহান, তা করে সেবা করলেই জান্নাত পাওন চাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছে গিয়া অনেক বাধ্যাসেরি, কামে কাজও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীর এই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হয়েছে গিয়া পর, স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুয়ে দিবা নিজে হাতে। স্বামী বইতে কলে বইবা, উঠতে কলে উঠবা, শুনতে কইলে শুনবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরসাতরা অভিশাপ দিব। দুনিয়ার স্বামীর আদরের থাইকা মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলো, বড় আম্মা, মানুষ আছে তো, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন,
খালি স্বামীরাইও পইরা তখন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তা করে সেবা করবা। যখন যা করতে কই করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্ধন ঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রন্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মচা রাখতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়মনীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতে হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিশা আমিরকে রসিকতা করে বলো, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টে সবাই হাসতে থাকলো। আজ কাল রাত্রি রে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করল, কাল রাত্রে তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তারামি করিস কেন, আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর, কণ্ঠে তার গম্ভীর্যতা। তাতে লাভ হলো না, আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করল। কারোর কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাতে তাড়াতাড়ি বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল, থাকল না শুধু আমির। ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাগার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি ওপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলার, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে, ঘর বানানো হয়নি। অসমাপ্ত ইটের পুরোনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদচার পাশে চেয়ার নিয়ে বসেন। পদচা একটু নড়ে চড়ে বসে। মজিদ পদচাকে জিজ্ঞেস করলো, তুমি কি চাও মা? আর শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসকুস করতে করতে বলো, জি, আম্মার সাথে থাকবো। ফরিনা ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজা গলা ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। ওপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে, আমার নাত বউটা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন, এরপর মুক্ত হয়ে বলেন, বাবুদাহি সান লইয়া আইছে। এই সারি, তোর জন্যই আমার জামে তো এখন আমার দিকে চাইব না। নূরজাহান কেন এই কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারল না। আমির যখন হেসে বলে, আরে বুড়ি, তুমি তোমার প্রথম বউ হলে কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝতে পেরে ঠোঁট টেপে হাসলো। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বলল, আমার চান্দের টুকরা, বউরা আদর কইরো ভাই, বকাচকা কইরো না। শরীরা জন্মঘর সাইরা আইছে, তুমিই এখন সব। তুমি যেমনে রাখবা তেমনে থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুর বাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমি নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলো, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বলো, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু চড়েই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয় নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বলেন, রূপে যেমন গুণেও তেমন থাইকো বোন। রাত বাড়তেছে, সব নিয়ম তো শেষ, যাও যে যার ঘরে যাও। এই, তোরা বাড়িতে যেতে পারবি? রাতের বেলা আইসিলি কেন? বউ তো কালো দেহন যাইতো। জাফর সেরিগুলো রে দিয়াইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা 2 ধরেও পাওয়া যায় না। কথাগুলো এক নাগাড়ে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে,
মাথা নত করে ফরিনাকে বলে, আইছি খালাম্মা। তাহস কই? যাইতে দিয়ায়, আমার বাড়ির যখন আইছে এরা এখন আমাদের দায়িত্বে, সুন্দর করে বাড়ি দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা, আপনারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলো, সারাক্ষণ মুখ মোড়াস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, ছেলেগুলোরে দেখছো বড় ভাই কেমনে হে হে করে হাসতেছিল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বলেন, হ মেলা রাত হয়েছে, আইও বনু, আমার ঘরে আইও, আইসা আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো, এটা তো কথা হয়েছে। পদ্মজা ওইটা চাই। দেহ বউ, তর্ক কইর না, নাচ বউ আমার পছন্দ হয়েছে, আমি আমার লগে রাখবো। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজায় চাপা পড়ার মতো। এ কোন জায়গাতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গেল। নূরজাহান আমিরকে আদেশ করেন, খাড়াইয়া রইছস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়ায়। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু আমি তোর মা, তোর জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি। আমার স্যারের বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বলেন, দেখছো নে বুনু, এমন কলজা বড় বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর করে দেই নেই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরে চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বলেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই বউরে কোলে লও, লইয়াও আমার ঘরে। নূরজাহান বলেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার, মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা তাইলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসলো। নূরজাহান এবং পদ্মজার সাথে আমিরও আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহান ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুণ সে কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা, আর একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা, ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণস্বরে বলেন, ঘরে আহো, পরে কইতেছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢোকেন। আমি চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতে নূরজাহান হৈ হৈ করে উঠলেন, তুই বইতেছস কেন? আমি হকচকিয়ে গেল, মানে? বউয়ের ধারে আর থাউন যাইব না, আজ কাল রাত্রির। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনেগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছেন। মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্যারামের আওয়াজ ফালাইয়া দেওয়ান যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা বাপ তা করতে নেই দাদু, চেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আর জামাইয়ের লগে থাকতে চাইছো? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠেন। আমতা আমতা করে বলে, না তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মাবতী। পদ্মজা নতজান অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা
ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে। রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম ক্যারি। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বলেন, তুমি বাও, আমি জ্যোৎস্নার মারে ভাত দাউনের কথা কইয়া আইতেছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই, শাড়িটা খুইলা আর একটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন। পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খাড়াও, দরজা লাগাই দেই, ঘরেই পাল্টাও। আমারে শর্মাইও না বইন, তো মাছ না আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পেছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় সারার বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে। আগ্রহভাবে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বও, আমার ধারে বও। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বলেন, তোমার চাচা হাউরের বড় সারার বউ রুম্পা গত বৈশাখও মাথা খারাপ হইয়া যায়। এরে ওরে মারতে আসে, কাউরে চিনে না, নিজের স্বামীরেও চিনে না। আলমগিরি তো এখন হাত থাহে। আমির তো গ্রামে আইছে অনেকদিন হইল। আলমগিরি শহরে আমিরের কামটা করতেছে, এর লাইগা তো আলমগিরি বিয়েতে আইছিল না। রুম্পা তোমার হাওড়িরে দাঁড়িয়ে মারতে গেছিল। এর জন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলেন? পদ্মজা আতকে উঠে জিজ্ঞেস করল। নূরজাহান এদিক ওদিক থেকে কি যেন দেখলেন। এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বলেন, বাড়ির পিছন বড় জঙ্গল আছে, দোষী জায়গা, বলে ওইখানে যাইব না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল, এর পরের দিন জ্বর উঠে আর এমন পাগল হয়ে যায়। এগুলো তেনাদের কাজ, রাতের নামলেও নাই। তুমি মাশাআল্লাহ চাঁদের টুকরা, বলে ওদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ে পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উস্কুস হয়ে জিজ্ঞেস করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ, দেখানো হয়ে গেছে তো। শহরে 2 বার লইয়া গেছে, কবিরাজ এলো, কেউ ভালো করে দিতে পারে নাই। আচ্ছা, এসব কথা বাদ দেওয়া এখন। এই বাড়ি যখন বউ হয়ে আইসো সব জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামে কেউ জানে না। রায় দিয়েছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বলেন, হুনো, স্যামের কাছে কইলাম যাইবা না। না না, যাব না। বুঝলা বইন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল। আদর্শ হাক কইরা ভোর রাতে পাঠাইয়া দিছিল। আমি শুরু আসিলাম, তাই ডরে কলজা শুকাইয়া গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান দিকে কাঁধ হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউয়েরা ঘুমানোর সুযোগ পায় না, জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিভু নিভু করে চলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না, দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে। আবার কাঁদছে, রুম্পা মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরফরিয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরে, জানতে চান, ডরাইতেছ? উনি আবার কাঁদছেন। সারা বেলায় কান্দে, এসবে কান্দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসকুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে, হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। সেই সাথে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খোলে, মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফরিয়ে উঠে চিৎকার করে, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো, শরীর বেয়ে ঘাম ছুটছে, ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়াত স্বরে ডাকে, দাদু।
দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকল না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কীভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুক হাঁপড়ে ওঠানামা করেছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজার চোখ খিচেছি বলে অগান্তকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম ঘুরিয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল। কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুলেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জয়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি, কলে পারে। চিনছো কেমনে? পদ্মজা হাসলো, বলো, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন, নতুন বউ রাতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আছিল? আমারে রাখতে পারতাম। পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে বলে, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এক্ষুনি সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের থেকে বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্তপুরের বাইরে থেকেও মানুষ এসেছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি। পরনে ভারী শাড়ি, গহনা, এত মানুষ চারিদিকে। সব মিলিয়ে পদ্মজা নাচে হাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা! কন্যার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতে চোখ তুলে তাকায়। পূর্ণা, প্রেমা, প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার ওপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা চলছে। প্রেমা, পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলল, আমারও ঘুম হয়নি বোন। আপা চলো, বাড়ি চলো। কাল যাব, আইস না, এখন পদ্মজা আমার বাড়ির সেরি। লাবণ্য বলল। সে সবেমাত্র এই ঘরে ঢুকলো। পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলল, আমার বোন, আমি নিয়ে যাব। আমাদের আপা, আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ওহ ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে আম্মা, তুই শুদ্ধ ভাষাও শিখালাইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞতার মধ্যে হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চেনে সবার চোখ কটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেন যেন মাত্র এখানে বস্ত্রপাত ঘটল। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলি ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বার কইরা হাসতেছে দেখছো? বেহায়া বসেরা। কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেল, পদ্মজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থম্মত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রামিজ আলী, কামরুল, রাজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রামিজ বলেন, মঞ্জুর সারা, জলিল, সাইদ এরা কে আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে মাংস বের করেন। এরপর উত্তর দেন, না আহে নাই। এদিন সাইদের বাপে আমার কাছে গেছিল। কেড়ে গেছিল? সাইদরে যাতে মাতব্বরের হাত থেকে বাঁচাইয়া দেই। হেরা এখন কই আছে? আছে কোনো হানে, কয়দিন পর পরই তো উদাও হইয়া যায়। এখন এই স্যারেন্ডারে দায় দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুল কথা উপেক্ষা করে রামিজ অন্য প্রসঙ্গ তুললেন।
ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি। আমার মায়ের রানীর দোষ আসিল, তবু কেমনটা করছিল সবাই। আইস মাতব্বরের সেরা বলে কিছু হইল না, বললা আমরা বিয়া খাইতে আইছি। রামিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রাজব, মালিক হো হো করে হেসে উঠলেন। রামিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়া লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চৌচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে, কেউ শোনে না, তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে দেয়, দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দেই। পদ্মজা অবাক হয়ে তাকালো, ঠোঁটে ফোটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইল। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলে, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্যের চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছস? আবার বোন কইতে আইসস যে? তুই খাওয়াইয়া দিছিস? পূর্ণা তো ছুটু, তুইও তো ছুটু। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আইসা ভাত লইয়া আয়, খাওয়াইয়া দিমু, রানী বলল। এখন পেট ভরা। এখন তো তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকবো। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন, ঝগড়াতে যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকালকে রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দাদা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে। ও খাচ্ছে? আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞেস করলো, কই নিয়ে যাবা? আমার ঘরে। কেন? আমা বলছে নিয়ে যেতে। আমি একটু আগেই দেখা গেল। আমির হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলে, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলে, দাদা ভাই মিথ্যে বলছো কেন? মিথ্যে? আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলেছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হুদাই ঘ্যান ঘ্যান শুরু করছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল। রানী টেনে নিয়ে যায়। প্রেমা প্রান্তও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত উঠছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমি চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রিরে। আচ্ছা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পেছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।